অভি, তুই আবার আমার জায়গায় বসেছিস? কতবার বলেছি না তোকে জানালার ধারের এই চেয়ারটা আমার, এখান থেকে বাইরের বাগানটা দেখা যায়। এই চেয়ারে কি তোমার নাম লেখা আছে দাদা? আমি আগে এসেছি, তাই আমিই এখানে বসবো। বড় বলে সব ভালো জায়গায় তোমার অধিকার থাকবে, সেই দিন আর নেই। তুই দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছিস। বড়দের সম্মান করা কি একেবারেই ভুলে গেলি? সম্মান অর্জন করতে হয় দাদা, জোর করে আদায় করা যায় না। আর তোমার সাথে আমার মতের মিল কোনোদিন ছিল না, আর হবেও না। থামবি তোরা? এক বেলাও কি তোরা আমাদের শান্তিতে খেতে দিবি না? হ্যাঁ, তোদের এই নিত্যদিনের অশান্তি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তোরা কি সারা জীবন এমন মতের অমিল আর রেশারেশি নিয়েই থাকবি? আমি ভাবি আমি না থাকলে তোরা বোধহয় একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিবি। সেই ছোটবেলা থেকে দুজনে মিলে এমন করিস, এখন তো বড় হয়েছিস, আর কত আর কত? সিধু, তুই মিছেই রাগ করছিস। ভাইয়ে ভাইয়ে একটু খুনসুটি তো হবেই। তবে আমি এক চমৎকার সমাধান বের করেছি। আমার এই দুই নাতিকে আমি এক বাড়িতে বিয়ে দেব। দুই বোন যদি এই বাড়িতে বউ হয়ে আসে, তবেই এদের সব জেদ আর মতের অমিল জল হয়ে যাবে। শ্বশুরবাড়ি এক হলে দেখবি কেমন গলাগলি ধরে থাকছে দুই ভাই। ঠাকুমা, তুমি কি ঠাট্টা করছো? দাদার সাথে আমার রুচি পছন্দ কোনো কিছুই কোনোদিন মেলেনি। ওর শ্বশুরবাড়ির লোকের সাথে আমার এক আসনে বসা তো দূরের কথা, আমি মরে গেলেও কোনোদিন এক বাড়িতে বিয়ে করব না। এটা অসম্ভব। এই প্রথম তোর সাথে আমি একমত হলাম অভি। আমার পছন্দের সাথে তোর মতো জেদি ছেলের পছন্দ কোনোদিনও মিলতে পারে না। তোদের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই চিন্তিত। দেখা যাক শেষ পর্যন্ত কপালে কি আছে। তোরা দুজন একটু এদিকে আয় তো দাদু ভাই, তোদের সাথে আমার একটা জরুরি কথা আছে। মা, তুমি আবার নতুন ফোন দিয়ে আটছো? এদের মতিগতি তো জানো, কি বলবে? শোন সিধু বাবা, আমি অনেক ভেবে দেখেছি, এই দুই ভাই তো আজীবন এই বাড়িতেই থাকবে, কিন্তু এদের এই আদায় কাঁচকলায় সম্পর্ক চললে তো সংসারটা রসাতলে যাবে। তাই আমি ঠিক করেছি, জয়ের জন্যে যেখানে সম্বন্ধ দেখব, সেই বাড়িরই ছোট মেয়ের সাথে অভির বিয়ে দেব। দুই বোন যদি এই বাড়ির গিন্নি হয়ে আসে, তবে ওদের টানে এই দুই ভাইকেও এক হতে হবে। শ্বশুরবাড়ি এক হলে আত্মীয়তাও গাঢ় হবে। ঠাকুমা, খাবার টেবিলে যে কথা বললে, সে কথা তুমি এখনো নিয়ে পড়ে আছো? শোনো, তোমার এই সেকেলে চিন্তাভাবনা দয়া করে আমাদের উপর চাপিয়ে দিও না। বড়দা কার সাথে সংসার করবে সেটা তার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে আমাকেও একই রাস্তায় হাঁটতে হবে। আমার একটা নিজস্ব রুচি আছে, ব্যক্তিত্ব আছে। আমার রুচি নিয়ে কথা বলার সাহস তোর হয় কি করে? তুই ভাবলি কি করে তুই যেখানে বিয়ে করবি আমি সেখানেই রাজি হব? আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমার শ্বশুরবাড়ির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যে বাড়িতে তুমি বিয়ে করবে সেই বাড়ির চৌখাট আমি কোনোদিন মারব না। মরে গেলেও আমি এক বাড়িতে বিয়ে করব না। আমার পছন্দ একদম আলাদা হবে। অভি, তুই বেশি বাড়াবাড়ি করছিস। জেদ ভালো, কিন্তু এত অহংকার ভালো নয়। জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে। কখন কার কপালে কি লেখা আছে তা কেবল বিধাতাই জানে। বাবা, তোমরা যদি আমার ভালো চাও, তবে আমাকে এই অদ্ভুত পরিকল্পনা থেকে মুক্তি দাও। আমি শহর থেকে পড়াশোনা করে এসেছি, আধুনিক যুগের ছেলে আমি। আমার জীবনসঙ্গিনী আমি নিজেই বেছে নেব, এবং সে কোনোভাবেই দাদার বউয়ের আত্মীয় হবে না। এটা আমার শেষ কথা। অত দম্ভ করিস না দাদু ভাই। মানুষের ভাগ্য বিধাতা যখন কলম ধরেন, তখন মানুষের সব অহংকার ধুলোয় মিশে যায়। আজ তুই যা বলছিস, কাল হয়তো তোকে সেই পথেই হাঁটতে হবে। কখনো না। আমার সিদ্ধান্ত অটল। দাদার সাথে আমার কোনো কিছুতেই মিল নেই, আর মিল হবেও না। বিয়ের ক্ষেত্রেও আমি এই ব্যবধান বজায় রাখব।
কি গো সিধুদা, সব গোছ গাছ তো শেষ। জয়ের বিয়ে বইলে কথা, আমরা কিন্তু কোন আয়োজনের কমতি রাখতাছি না। নিশ্চয়ই হারু, তোমরা আছো বলে আমি নিশ্চিন্ত। তবে তারপরেও কাজের চাপে বড় অস্থির হয়ে আছি। বড় ছেলের বিয়ে তো কত দিক সামলাতে হয়। সবই তো বুঝলাম, কিন্তু তোমার ছোট পোলা অভিকে তো দেখতাছি না। পরে তো অনেকদিন গ্রামে দেখি না, কোথাও গেছে নাকি? আর বলো না বাপু, ও তো এখন শহরের মস্ত বড় ইঞ্জিনিয়ার, অনেক কাজ ওর। কিন্তু বাড়ির বড় ছেলের বিয়েতে ভাই থাকবে না, এটা ভাবতেই মনটা ভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই কইতাছি। যত বড় কাজে থাকুক না কেন, বড় ভাইয়ের বিয়া বইলে কথা। বাবা, অভি এইমাত্র ফোন করেছিল। কি বললো? ও কি স্টেশনে পৌঁছেছে? কেউ কি নিতে যাবে ওকে? না বাবা, ও আসছে না। বলল শহরে ওর কোনো এক বিশেষ প্রজেক্টের জরুরি মিটিং পড়েছে। অনেক চেষ্টা করেও নাকি ছুটি পায়নি। কয়দিন পরে আসবে। কি বলছিস জয়? নিজের একমাত্র দাদার বিয়েতেও আসবে না? এটা কি ধরনের কথা? কাজ কি ভাইয়ের চেয়েও বড় হয়ে গেল? আমি জানি না ঠাকুমা, হয়তো ও ইচ্ছে করে আসছে না। ও হয়তো চায় না আমার সাথে কোনো আনন্দ ভাগ করে নিতে। আর তাছাড়া ও না এলে কি আমার আর বিয়ে আটকে থাকবে নাকি? তোদের একগুয়েমি জেদ আর কোনোদিন গেল না। আমি ভাবতেও পারিনি অভি এতটা দায়িত্ব জ্ঞানহীন হবে। তুই শান্ত হ বাবা সিধু, হয়তো সত্যি ওর কোনো বড় কাজ পড়েছে। তবে আমার মন বলছে যে আনন্দের মুহূর্তগুলো ও আজ এড়িয়ে যাচ্ছে, ভবিষ্যৎ তাকে ঠিক তার মুখোমুখি দাঁড় করাবে। থাক বাবা, তোমরা রাগ করো না। ও যখন নেই আমি নিজেই সবটা সামলে নেব। ওর অনুপস্থিতিতে যেন আমাদের উৎসব ম্লান না করে। এসো মা, আমার ঘরের লক্ষ্মী হয়ে ভেতরে এসো। তোমার আগমনে এই বাড়ি আজ ধন্য হলো। সারা জীবন সুখে শান্তিতে থেকো আর এই পরিবারকে আগলে রেখো। ঠাকুমা, আপনার এই আশীর্বাদ যেন সারা জীবন আমার চলার পথের পাথেও হয়ে থাকে। আমি চেষ্টা করব আপনাদের সবার প্রত্যাশা পূরণ করতে। বড় বৌমা, তুমি শুধু আমার বড় ছেলে জয়ের বউ না, আজ থেকে তুমি আবার বড় মেয়ে। এ বাড়ির সম্মান এখন তোমার হাতে। তোমার শাশুড়ি বেঁচে থাকলে সেই তোমাকে সবকিছু বুঝিয়ে দিত, কিন্তু সে যেহেতু অনেক আগেই পরলোক গমন করেছেন, তাই আমি তোমাকে বলছি, আশা করি এই সংসারকে তোমার করে আমাদের সাথে মিলেমিশে খুব ভালো করে থাকবে। বাবা, আপনি শুধু আশীর্বাদ করুন। আজ থেকে আপনারাই আমার আপনজন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের ভালো রাখার। বাবা, আমার বিশ্বাস ও আমাদের এই বিশৃঙ্খল সংসারকে গুছিয়ে দেবে। আচ্ছা বাবা, ওই ছবিতে যাকে দেখছি তিনি কি আমার ছোট ঠাকুরপো অভি? বিয়ের অনুষ্ঠানে কিন্তু ওনাকে একবারের জন্যেও দেখতে পাইনি। কোথায় সে? হ্যাঁ বৌমা, ও আমার ছোট ছেলে অভি। ওর বড় শখ ছিল পড়াশোনা করে মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। আজ সে তাই হয়েছে, কিন্তু নিজের দাদার বিয়েতে আসার মতো সময় ওর হলো না। থাক না বাবা, ও আসেনি বলে আমরা কি আজ ওর কথা ভেবে মন খারাপ করব নাকি? আজীব। হ্যাঁ রে জয়, রক্তের টান বড় অদ্ভুত। অভি আজ না এলেও ওকে কিন্তু একদিন ঠিক ফিরতে হবে, আর সেদিন হয়তো বিধাতা নিজের হাতে সব হিসেব মেলাবেন। সিধু, তুই মন খারাপ করিস না। আজ আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, আনন্দ কর। যাও বাবা, সারাদিন তোমাদের ওপর থেকে অনেক ধকল গেছে, ঘরে গিয়ে বিশ্রাম নাও।
রমেশ কাকা কেমন আছেন? আরে এ তো আমাদের অভি। তা কতদিন পরে দেখলাম তোমাকে। কবে এলে বাবা? এখন তো তুমি মস্ত বড় সাহেব, শুনেছি শহরে বড় চাকরি করো। তা তোমার ভাইয়ের বিয়েতে আসনি? হ্যাঁ কাকা, একটু কাজে আটকে পড়েছিলাম, তাই আসতে পারিনি। আচ্ছা কাকা, ওই যে মেয়েটি এইমাত্র বকুলতলা থেকে চলে গেল, ওকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। ও কি এই গ্রামে অকুন এসেছে? ও, ওর কথা বলছো? ও তো পাশের গ্রামে থাকে। ওর নাম নীলিমা, খুব শান্ত আর লক্ষ্মী মেয়ে। কেন বাবা, হঠাৎ ওকে নিয়ে এত কৌতূহল কেন? না মানে কাকা, এমনি জানতে চাইছিলাম, ওর সম্পর্কে কি আর কিছু জানেন আপনি? তেমন কিছু তো জানি না বাবা, তবে শুনেছি ওরা খুব শিক্ষিত পরিবার। ইদানিং আমাদের গ্রামে আসে দেখি, হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসে বা অন্য কোনো কাজ আছে। তা তুমি বাড়ি যাও, তোমার বাবা আর ঠাকুমা তোমার জন্য পথ চেয়ে বসে আছেন। আমি গেলাম। বাবা, তোমার সাথে একটা বিশেষ কথা ছিল। জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আজকের এই কথাটা খুব জরুরি। কি বলতে চাস তুই? আবার কোন নতুন অজুহাত, নাকি আবার কোনো প্রজেক্টের কাজে শহরে পালিয়ে যাবি সে কথা? না বাবা, আমি আর পালিয়ে যাওয়ার কথা ভাবছি না, বরং ভাবছি এবার থেকে তোমাদের সাথেই থাকব। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তা পাত্রী কি নিজে ঠিক করে ফেলেছিস? না বাবা, আজ গ্রামে ফেরার পথে আমি একটি মেয়েকে দেখেছি, তার নাম নীলিমা। আমি মনস্থির করেছি যে আমি তাকেই জীবনসঙ্গিনী করব। তাকে আমার খুব পছন্দ হয়েছে। বলিস কি রে দাদু ভাই, তুই তো সব সময় বলতি যে গ্রামের মেয়েরা নাকি সুন্দর হয় না, শহরের মেয়ে ভালো। সেই তোর কিনা গ্রামের কোনো মেয়েকে এত ভালো লেগে গেল? তা মেয়েটি কে, কোথায় থাকে? সে পাশের গ্রামের মেয়ে। আমি তার পরিচয় শুধু এতটুকু জেনেছি, সে যেমন সুন্দরী তেমনই মার্জিত তার স্বভাব। তোমরা এখন বাকিটা খোঁজ নাও ঠাকুমা। বিয়ে করবি তো ভালো কথা, কিন্তু যে মেয়েকে পছন্দ করেছিস তার পরিচয় তো আগে ভালোভাবে জানতে হবে। কেমন তার পরিচয়, মেয়ে কেমন, কোন বংশ, সব কিছু জানতে হবে। তারপরে না হয় বিয়ে, নাকি? বাবা, আমার বিশ্বাস ওর পরিবারও ভালো হবে। আর আমি এও শুনেছি ওরা নাকি শিক্ষিত পরিবার। আর তাছাড়া যেমনই হোক আমার ভালো লেগেছে। আমি চাই আপনি আর ঠাকুমা একবার গিয়ে ওর পরিবারের সাথে কথা বলুন। বেশ তো দাদু ভাই, তুই যখন পছন্দ করেছিস আমরা নিশ্চয়ই যাব। তোর জেদ যেন কোনোদিন তোর জীবনের পথের কাঁটা না হয়ে দাঁড়ায়। সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না ঠাকুমা। আমি শুধু জানি আমি নীলিমাকে সত্যিই ভালোবাসি। হ্যাঁ রে জয়, ঠিকানা তো এই গ্রামেই। মেয়েটির নাম নাকি নীলিমা। তোর শ্বশুর বাড়ির এলাকা যখন, তুই একটা কাজ কর, তোর শ্বশুরকে বলে দেখ, সে হয়তো মেয়েটার সন্ধান দিতে পারবে। হ্যাঁ বাবা, এ কথা তুমি খারাপ বলনি, এটা করা যায়। তাহলে খুব সহজে খোঁজ পাওয়া যাবে। তাছাড়া আমরা এভাবে আর কোথায় খুঁজবো? সেই মেয়েকে বলো, চলো আমার শ্বশুর বাড়িতে যাই, চলো। কি গো, তুমি এখানে? আমাকে নিতে আসবে, অথচ কিছু বললেই তো না। বাবা আসুন, ভেতরে আসুন। রূপা, আমি তোমাকে নেওয়ার জন্য আসিনি, তুমি তো কয়দিন থাকবে বলে এসেছো। আসলে হয়েছে কি, কাল অভি বাড়িতে এসেছে, আর আসার পথে নাকি তোমাদের গ্রামের কোন মেয়েকে দেখেছে, তার খুব পছন্দ হয়েছে। তাই আজকে আমাকে আর বাবাকে খুঁজতে পাঠিয়েছে সেই মেয়েকে। এটা কোনো কথা? এভাবে কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? তার নাম বা পরিচয় কিছু জানো?
আর বলো না মা, আমার ছোট ছেলে অভি, ও ছোটবেলা থেকে এমন খেয়ালি। যখন যা ওর মনে ধরবে তাও পেয়েই ছাড়বে। দেখো কি করতে পারো। রূপা, পরিচয় কিছু জানি না, তবে নাম নাকি নীলিমা। হোমা, বলো কি? অভি আমাদের নীলিমাকে পছন্দ করেছে? নীলিমা তো আমার নিজের ছোট বোন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। বলো কি রূপা, নীলিমা তোমার বোন? কই, আমি তো জানি না। জানবে না কেন? তোমাকে তো বলেছি আমরা 3 বোন। আমার পরে যে মেজ বোন, সে শহরে লেখাপড়া করে। আমি তোমায় বলেছিলাম না, পরীক্ষার জন্য আমার বিয়েতেও আসতে পারেননি। আর আমার ছোট বোন, ওকে তো দেখিয়েছো তুমি। বাবা, অভির পছন্দের মেয়ে শেষ পর্যন্ত কিনা আমার শ্বশুর বাড়ির পরিবারের সদস্য। অভি তো সারা জীবন আমার সাথে দূরত্ব বজায় রাখতে চেয়েছিল। তার ভাগ্য তাকে টেনে নিয়ে সেই একই জায়গায় এসে দাঁড় করিয়েছে। সত্যি বিধাতার খেলা বোঝা বড় দায়। কিন্তু জয়, অভি তো আমাদের বিয়ের সময়ও আসেনি। ও তো নীলিমাকে আমার বাবা মাকে কখনো দেখেনি। ও কি জানে যে নীলিমা আমারই বোন? না, ও জানে না। ও শুধু মেয়েটিকে দেখে ভালোবেসে ফেলেছে। ও যদি জানতো যে নীলিমা তোমার বোন, তবে হয়তো সে কোনোদিনও এখানে আসার প্রস্তাবই দিত না। তার জেদ আর অহংকার এতটাই বেশি। হেসে, কিরে দাদু ভাই, তোর সেই জেদ আর দম্ভ এখন কোথায় গেল? আমি বলেছিলাম না তোদের 2 ভাইকে আমি এক বাড়িতে বিয়ে দেব। আজ দেখ, বিধাতা আমার সেই ইচ্ছা পূরণ করলো। আমার 2 নাতি একই বাড়ির 2 বোনকে বিয়ে করে এই সংসারটাকে পূর্ণতা দিল। তোর আর তোর দাদার একই শাশুড়ি, 2 ভাইয়ের এক শাশুড়ি। কি সুন্দর, তাই না? ঠাকুমা, আমাকে আর লজ্জা দিও না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। নীলিমার ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আজ আমি বুঝতে পারছি, দাদার সাথে আমার যত অমিলই থাকুক না কেন, আমরা আসলে একই শিকড়ের 2টি ডাল। ভাই অভি, বড় হয়ে আমিও তোর সাথে ছোটবেলা থেকে সবসময় ঝগড়া করেছি। তুই আমার ছোট ভাই। যেখানে তোকে কিনা আমার স্নেহ করার কথা ছিল, আর আমি তোকে খোঁচা দিয়ে কথা বলেছি। তুই আমার সব ভুল ক্ষমা করে দিস ভাই। আজ থেকে এই বাড়িতে আর কোনো আমার বা তোর বলে কিছু থাকবে না। আজ থেকে সব আমাদের। আর আমরা 2 বোনও প্রতিজ্ঞা করছি, এই 2 ভাইয়ের মধ্যে আর কোনোদিন ঝগড়া হতে দেব না। নীলিমা, তুই কি বলিস? একদম ঠিক কথা দিদি। আমরা দুজনে মিলে এই বাড়িটাকে ভালোবাসার এমন এক দুর্গে পরিণত করব, যেখানে কোনো অমিলের স্থান থাকবে না। আজ আমার জীবন সার্থক হলো। এই গ্রামে অর্থ সম্পদের দিক দিয়ে আমি কোনো দিকে কম ছিলাম না। লোকে আমাকে সম্মান করে এবং ভালোবাসে। কিন্তু 2 ছেলের মনের অমিলের জন্য আমার মনে সব সময় খচখচ করত। আমি ভেবেছিলাম তোরা সারা জীবন একে অপরের শত্রু হয়ে থাকবি। আমি শুধু ভাবতাম, আমি মারা যাওয়ার পরে 2 ভাই তোরা না জানি একে অপরের মুখ দেখবি না, আমার ভিটা খালি হয়ে যাবে। কিন্তু না, বিধাতার কৃপায় আমার সেই ভয় দূর হয়ে গেছে। তোরা 2 ভাই মিলে গেছিস। এক বাড়ির 2 মেয়ে আমার ঘরে এসেছে বৌমা হয়ে। আজ তোদের এই মিল দেখে আমার বুকটা ভরে গেছে। ভালোবাসা যে কত বড় শক্তি, তা আজ প্রমাণ করে দিলি। হ্যাঁ রে দাদু ভাই, আমরা আর কদিনই বা বাঁচব। তোদের এই মিল দেখে যে মরতে পারবো, এই সব থেকে বড় শান্তি। তোরা সারা জীবন এভাবে এক হয়ে থাকিস। আর বৌমারা, তোমরা সারা জীবন সংসারটাকে এক করে এভাবেই সুখে শান্তিতে লেখো। জানো তো, ভালোবাসাই পারে এই মাটির পৃথিবীতে স্বর্গের অনুভূতি এনে দিতে। হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমরা
সবসময় এক হয়েই থাকবো। ভালোবাসার কাছে সকল সমস্যাই তুচ্ছ। মানুষের জেদ বা অহংকার সম্পর্কের চেয়ে বড় হতে পারে না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। রমেশ, এবারের আবহাওয়াটা বেশ ভালো রে। আমাদের উত্তরের মাঠের ধানগুলো একেবারে সোনার মতো ঝকঝক করছে রে। যদি আর কয়েকটা দিন এরকম রোদ পাওয়া যায়, তবে এবার ফলন গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দেবে রে। ঠিক বলেছ বর্দা, আমি তো আজ সারাদিন মাঠে কাজ করার সময় কেবল এটাই ভাবছিলাম গো, আমাদের শ্রম সার্থক হয়েছে। এবার গোলার ধান আর বাড়ির সচ্ছলতা দেখে গ্রামের লোকও অবাক হয়ে যাবে গো। বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তোদের কথা শুনে আমার বুকটা গর্ভে ভরে গেল। তোদের বাবা গত হবার পর থেকেই এই সংসারটাকে তো তোরাই আগলে রেখেছিস। এই জমি জমা চাষবাস সবই তোদের মেহনতে আজ ফুলে ফেপে উঠেছে। তবে একটা কথা আমি অনেক দিন ধরে ভাবছি বাবারা। কি কথা মা, কি ভাবছো বলো দেখি। কি চাই তোমার, শুধু আদেশ করো। আমরা দুই ভাই সর্বদা তোমার আদেশ পালনের জন্য প্রস্তুত। আমাদের তো কোনো কিছুরই অভাব নেই। ঘরে অঢেল শস্য, বাইরে নামডাক সবই আছে। কিন্তু এই মস্ত বাড়িতে আমার কেমন যেন একা একা লাগে। ঘর আলো করে লক্ষ্মী আসার সময় হয়েছি রে। আমি চাই তোদের দুজনকে একসাথে বিয়ে দিয়ে ঘরে বউ আনতে। মা, বিয়ে শাদির কথা এখন কোত্থেকে এলো? আমাদের তো কেবল দিন কাটছে মাঠ আর মাটিতে। কেন আসবে না শুনি? উপযুক্ত বয়স হয়েছে তোদের। আর আমি তাই পাশের গ্রামের ঘটক মশাইকে খবর দিয়েছিলাম। আজ সকালেই এসেছিলেন তিনি। এক অতি চমৎকার প্রস্তাব নিয়ে এসেছেন। ঘটক মশাই এসেছিলেন? বলো কি, তা কি প্রস্তাব দিলেন? পাশের গ্রামের রায়বাড়ির খবর জানিস তো? তাদের দুই কন্যা মিথিলা আর মায়া। মেয়ে দুটো কেবল সুন্দরী নয়, অনেক গুণেও অনন্য। আর সব থেকে বড় কথা হলো তারা দুজনেই যমজ। হুবহু একই রকম দেখতে, যেন একটি ফুলের দুটো পাপড়ি। যমজ মেয়ে? মা, তুমি কি বলছো? দুই ভাইয়ের সাথে দুই যমজ বোনের বিয়ে? এটা তো বেশ অদ্ভুত শোনায়। গ্রামের লোকে শুনলে কি বলবে? গ্রামের লোক ভালোই বলবে রে বাবা। যখন দুই যমজ বউ একই পোশাকে চলাফেরা করবে, তখন কতই না ভালো লাগবে দেখতে। মা, তুমি তো দেখি তাদের এখনই বৌমা বানিয়ে ফেলেছো। তারা আমাদের সবকিছু জানে তো? আমাদের পছন্দ করবে তো নাকি? পছন্দ করবে না মানে? আমার সোনার টুকরো দুই ছেলে। আর তাছাড়া আমাদের কি কোনো কিছুর অভাব আছে যে অপছন্দ করবে? তোরা রাজি থাকলে কালই আমি ঘটক মশাইকে কথা দিয়ে দেব। মা, তুমি যখন পছন্দ করেছো, তখন আমাদের আর কিচ্ছু বলার নেই। কি বলিস বর্দা? হ্যাঁ মা, তুমি কথা এগিয়ে নিয়ে যেতে পারো। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আর যেখানে তোমার পছন্দ হয়েছে, সেখানে তো আমার আর কোনো কথাই থাকতে পারে না মা। আজ আমার বড় আনন্দের দিন। এই অন্ধকার ঘর এবার দুই চাঁদের আলোয় ভরে উঠবে। আমি কাল সকালে ঘটক পাঠিয়ে পাকা কথা দিয়ে দেব। তোরা প্রস্তুত হ, খুব শীঘ্রই আমাদের এই উঠোনে সানাই বাজবে। ও সিধু, রমেশ, আজ তো তোদের চেনা বড় দায় রে। একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছে দুজনকে। তোর মা তো আজ আনন্দে আত্মহারা। তিনি চেয়েছিলেন রাজকীয় আয়োজন করতে, তাই করেছে। তা বলি, বউ আনতে যাবি কখন?
হ্যাঁ কাকা, এই তো বের হব কিছুক্ষণের মধ্যেই। বরযাত্রী যারা যাবে সবাই তৈরি হচ্ছে আর কি। ওরে রমেশ, সিধু, দেরি হয়ে যাচ্ছে যে বাবা। উপরওয়ালার নাম নিয়ে এবার বেরিয়ে পড়, আর দেরি করলে রাত হয়ে যাবে যে। ও মাসি, ভুললাম কনে নাকি দুইজন জমজ গো, দুই পোলার লগে দুই জমজ বোন নিয়ে আইতাছ। ভালাই হইব, কোন পোলা কইতে পারবো না কোনটা কারবো। আবার কেউর বোর থেকে কেউ ভালো হবো না, আবার খারাপও হবো না। হ্যাঁ রে হ্যাঁ, মেয়ে দুটো দেখতে এত সুন্দর আর লক্ষ্মী, সে দুই ছেলেকে দুই বোনের সাথে বিয়ে দিচ্ছি। আশীর্বাদ করিস যেন আমাদের ছেলেরা বউদের নিয়ে সুখে থাকে। আমি তো অনেক বিয়ে দেখেছি জীবনে, কিন্তু এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি। এ তো একেবারে রাজজোটক। বিধাতা বোধহয় নিজের হাতে মিল তৈরি করেছেন। রমেশ, তুই কি কিছু বুঝতে পারছিস কোনটা মিথিলার কোনটা মায়া? আমি তো এখনো দ্বন্দ্বে আছি রে। সত্যি বলতে কি বর্দা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এখন সেটা ভাবার সময় নয়। দেখো না গ্রামের মানুষ কেমন আনন্দ করছে। সিধু, রমেশ, তোরা তোদের বউকে নিয়ে ঘরে যা বাবা, আমি খাবারের ব্যবস্থা করছি। মা, আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু হলো। সব সময় আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন সুখী হতে পারি। হ্যাঁ মা, তোমার পছন্দে তোমার দুই ছেলে বিয়ে করেছে, তাদের জীবন যেন সুখের হয় সেই আশীর্বাদ করো মা। পাগল ছেলে আমার, মায়ের আশীর্বাদ কি কখনো চাওয়া লাগে? তোরা সুখে থাক বাবা, মায়ের আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে। স্বর্ণগ হকলে, আজ রায় বাড়ির দুই মাইয়া আমাগো গ্রামের বধূ হই আইতাছে। গ্রামের সব বাড়িতে আজ যেন উৎসব আনন্দে ফুরফুর করতাছে। এমন মিলন সচরাচর দেখা যায় না। সবাই তাগল লাইগে আশীর্বাদ কইর কেমন। ওগো, তুমি কি খুব ভোরে উঠেছো? কাল বিয়ের কত ধকল গেল, একটু বেলা পর্যন্ত ঘুমাতে পারতে। শরীরটা তো খারাপ করবে। কি ব্যাপার, চুপ করে আছো যে? জানো কাল বিয়ের আসরে হাজার মানুষের ভিড়ে তোমাকে ঠিক মতো দেখাই হয়নি। আজ সকালে এই আলোয় তোমাকে দেখে মনে হচ্ছে আমার ঘরটা সত্যিই আলোতে ভরে গেছে। তোমার মতো শান্ত এবং লক্ষ্মী মেয়ে আমার জীবনে আসবে আমি তো ভাবতেই পারিনি মিথিলা, ভাবতেই পারিনি। কিরে মায়া, এখনো তোর ফুল সাজানো হয়নি? আমাকে রান্নায় একটু সাহায্য কর। পেঁয়াজগুলো কেটে দে তো, আর তরকারিগুলো ধুয়ে দে। মানে মিথিলা, তুমি এখানে? তাহলে ইয়ে মানে ইয়ে যে বসে আছে সে কে? আমি তো এতক্ষণ তার সাথে কথা বললাম। দাদা, আমি আপনার আদরের শালিকা আর ছোট ভাইয়ের বউ মায়া। আপনি তো দেখি প্রথম দিনই ভুল করলেন। না মানে আমি ভেবেছিলাম আসলে মানে ছি। কি হয়েছে বর্দা, তোমার মুখটা এমন টমেটোর মতো লাল দেখাচ্ছে কেন? আর বলো না রমেশ, তোমার বড়দা আজ সকালে মায়াকে আমি ভেবে খুব লজ্জা পেয়েছে। কপাল ভালো যে আমি সময় মতো চা নিয়ে চলে এসেছি, নয়তো। বর্দা, প্রথম দিনেই অবস্থা। আমি তো আগেই বলেছিলাম যমজ বউ ঘরে আনলে আমাদের কপালে দুঃখ আছে। এখন থেকে আগে নাম জিজ্ঞেস করবে, তারপর কথা বলা শুরু করবে।
আরে ভাই, দোষ তো আমার না রে। এরা দুজন ইচ্ছে করে আজ একই রঙের শাড়ি পরেছে, আমি তো দূর থেকে বুঝতেই পারিনি। মা কোথায়? মা কোথায় রে? আমাকে এই বিপদ থেকে মাই বাঁচাতে পারে। মা তো ঘরেই আছে। তবে বর্দা, একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু রোজ একই রকম সাজবো। আপনাকে আর রমেশকে আমরা মাঝে মধ্যে এমন ধাঁধায় ফেলবো। ঠিক বলেছিস মায়া, দু ভাইয়ের ভ্যাবা সেকা খাওয়া চেহারা দেখার মজাই আলাদা। না বৌদি, আমি কিন্তু অতটা কাঁচা নই। আমি ঠিক চিনে নেব, ঠিক চিনে নেব। ঠিক আছে, তোমার সময় হলে দেখা যাবে যে তুমি কতটা চিনতে পারো। দিদি, আমি কিন্তু সিধু দাদার জন্য যে ডালটা রেঁধেছি তাতে 2 বার লবণ দিয়ে ফেলেছি। আমি যে আর রাঁধতে পারি না তা তো সবাই জানে, আর তুমি যে খুব ভালো রান্না করো সেটাও সবাই জানে। তুমি নিশ্চিত তো যে এই জায়গা বদল করলে তারা আমাদের আর ধরতে পারবে না? একদম নিশ্চিত। আমি তোর রমেশের জন্যে খাসির মাংস আর পোলাও এমন ভাবে রেঁধেছি যে ও আঙুল চাটতে থাকবে। ও ভাববে তুই রাতারাতি জাদুকরি হয়ে গেছিস। আর সিধু যখন ওই নোনতা ডাল খাবে তখন ওর মুখটা দেখার মতো হবে। চল, ওরা খেতে বসেছে। বাহ মায়া, আজ তো রান্নার গন্ধে সারা বাড়ি মমও করছে। আমি তো জানতাম তুমি রান্না পারো না, আজ এই অসাধ্য সাধন করলে কি করে? কেন, তুমি কি ভেবেছিলে তোমার বউ সারা জীবন রান্না বান্না শিখবে না? খেয়েই দেখো না, আজ তোমার জন্যে স্পেশাল রান্না। মিথিলা, আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। আর এই যে ডালটা দিলে, এটার রং কেন জানি একটু কালচে লাগছে। ও কিছু না গো, নতুন মশলা দিয়েছি তো তাই। তুমি আগে খেয়েই দেখো না। মায়া, এ তো অবিশ্বাস্য। এমন স্বাদ তুমি এত ভালো কি করে রান্না করলে বলো তো? কাল রাতেও তুমি বললে যে তুমি লবণের কৌটা, চিনির কৌটা গুলিয়ে ফেলো, আর আজ এই অমৃত রাঁধলে। ওহ মিথিলা, এই ডালে কি লবণের পানি উজাড় করে দিয়েছো নাকি? আবার তো মনে হচ্ছে রক্তচাপ এক মুহূর্তেই বেড়ে গেল। কাল তো তুমি বললে তুমি রান্নায় খুব পারদর্শী, আজ এই বিষাদ খাবার খাওয়ালে কেন? কেন গো, লবণে তো বুদ্ধি বাড়ে, আর আমি ভাবলাম চাষবাস করতে তোমার অনেক বুদ্ধির দরকার, তাই একটু বেশি দিয়েছি। বর্দা, তুমি লবণে পড়ছো আর আমি এদিকে স্বাদে ভাসছি গো। মায়া, তুমি কি কাল রাতভর জেগে কোনো জাদুর বই পড়েছো নাকি? এই যে একেবারে নামি দামি হোটেলের রাঁধুনিকেও হার মানাবে গো। না রমেশ, এই কিছু একটা গোলমাল আছে রে। এই মিথিলা যে এমন জঘন্য রাঁধতে পারে তা তো আমার বিশ্বাস হচ্ছে না। আর মায়া যে এমন রাজকীয় খাবার রাঁধবে সেটাও তো অবিশ্বাস্য। তোমরা আমাদের এখনো চিনতে পারোনি? রমেশ, এই তোমার মাংস আমি রেঁধেছি, আর সিধু, ওই তোমার নোনতা ডাল মায়ার হাতের কীর্তি। এই যে আমি জানতাম, আমি ভাবছিলাম যে মেয়েটা কাল বললো সে রান্নাই পারে না, সে আজ হঠাৎ অন্নপূর্ণা হয়ে গেল কি করে? তার মানে আমি ভাবির হাতের রান্না খেয়ে মায়াকে প্রশংসা করছিলাম? ছি 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 বর্দা, আমরা তো রোজই এদের বুদ্ধির কাছে হেরে যাচ্ছি বর্দা। এখনো তো অনেক বাকি, আমাদের 2 বোনকে চেনা অত সহজ নয়। মায়া, এই দেখো তোমার জন্য শহর থেকে কি এনেছি। তুমি অনেক দিন ধরে ঝুমকো দুলের কথা বলেছিলে না? এই নাও, যাও এখনই পরো তো দেখি কেমন লাগে। হোমা, আমার জন্যে দুল এনেছো? দাও দাও, ঠিক আছে, আমি এক্ষুনি পড়ছি। মিথিলা, আজ শহর থেকে ফেরার সময়
তোমার জন্য এই শাড়িটা আনলাম। আমার মনে হয় এই রঙে তোমাকে খুব সুন্দর লাগবে। নাও নাও, শাড়িটা কাল পরবে কিন্তু। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। ঠিক আছে, আমি এক্ষুনি পরছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। মিথিলা, তোমাকে খুব সুন্দর লাগছে। মায়া, তোমাকে কানের দুলটাতে খুব মানিয়েছে গো। তাই নাকি রমেশ? আমাকে খুব ভালো লাগছে, তাই তো? তা বৌদিকে এত সুন্দর কানের দুল দিলেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ দাদা, আমাকে এত সুন্দর একটা শাড়ি দেবার জন্যে। তার মানে তুমি মিথিলা নও, মায়া? ছি ছি বৌদি, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তো ভেবেছিলাম মায়া। আসলে দোষ তোমাদের নয়, আমরা দু বোনই ঠিক করেছি। যতক্ষণ না তোমরা আমাদের নির্ভুলভাবে চিনতে পারবে, ততক্ষণ আমরা তোমাদের সাথে এমন ভাবেই মজা করব। দাদা, বারবার আমরা ওদের কাছে এভাবে হেরে যাচ্ছি, ওরা আমাদের নিয়ে মজা করছে, এটা কিন্তু হতে পারে না। এর অবস্থা তুই ঠিকই বলেছিস। প্রথম দিন থেকে ওরা শুধু আমাদের বোকা বানাচ্ছে। আমরা তো ওদের চিনতে পারছি না, এটা খুবই লজ্জার ব্যাপার। কিরে সিধু, রমেশ, আমার দুই লক্ষ্মী বৌমাদের কাছে তোরা কি বোকা হয়ে যাচ্ছিস? নিজেদের বউকেই চিনতে পারছিস না? না, মানে ওরে সিধু, ওরে রমেশ, তোদের এই দশা দেখে তো আমি আর হাসি থামাতে পারছি না। তোরা কি সত্যি আমার সেই বুদ্ধিমান ছেলে, যারা পুরো গ্রামের চাষবাস সামলাস? আমি তো ঘরে বউ এনেছি ঘর আলো করার জন্যে, কিন্তু তোদের এই ভ্যাবাচাকা খাওয়া চেহারা দেখে মনে হচ্ছে তোরা যেন মস্ত বড় কোনো গোলক থাবায় পড়ে গেছিস। কিরে মায়াবতী মেয়েরা, তোরা তো আমার ছেলেদের একেবারে নাস্তা নাবুদ করে ছাড়লি। মা, তুমি এখন ওদের সাথে যোগ দিলে। আমরা এখানে লজ্জায় মুখ দেখাতে পারছি না, আর তুমি হাসিতে লুটোপুটি খাচ্ছ। তুমি তো এমন যমজ বউ ঘরে আনার বুদ্ধি দিয়েছিলে। মা, আমরা তো তেমন কিছুই করিনি, ওনারাই তো আমাদের চিনতে পারছে না। তুমি ঠিক বলেছ দিদি। মা, আপনি বলুন না, নিজের বউকে চেনার জন্যে কি আলাদা কোনো চশমা লাগে? সত্যি তো। শোন সিধু, রমেশ, তোরা কি এখনো নিজেদের বউকে চিনতে পারলি না? বিয়ের তো এতদিন হয়ে গেল, শুধু কি এইরকম শাড়ি আর চেহারা দেখেই তোরা বিচার করবি? মা, তুমিই বলো, এরা যখন একই পোশাক পরে, একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, তখন চেনার উপায় কি? বলো মা, তুমি বলো। দেখ বাবা, চেহারা তো অবিকল হতে পারে, কিন্তু মানুষের আত্মার স্বভাব কি এক হয়? মিথিলার শান্ত সাহনী আর মায়ার ওই চঞ্চল হাসি, তোদের কি এইটুকু নজরে পড়ে না? মা ঠিকই বলেছেন, আমরা যতই এক সাজি না কেন, আমাদের কথা বলার ধরনও তো আলাদা। শোন সিধু, ভালোবাসা যদি গভীর হয়, তবে অন্ধকারের মধ্যেও নিজের মানুষকে চেনা যায়। মনের চোখ দিয়ে দেখিস না বলি তোরা বারবার হাসির পাত্র হচ্ছিস। মা, তোমার কথা ঠিক, কিন্তু এরা যেভাবে পরিকল্পিতভাবে আমাদের ধাঁধায় ফেলছে, তাতে আমাদের মনের চোখও যেন ধাঁধিয়ে যাচ্ছে গো মা। ঠিক আছে, তবে তোদের একটা কথা বলে রাখি, যেদিন কোনো চিহ্ন ছাড়া এদের চিনতে পারবি, সেই দিন বুঝবো তোরা সত্যিকারের স্বামী হতে পেরেছিস। ততক্ষণ পর্যন্ত এই মজার কাণ্ডগুলোই চলুক। আমার বুড়ো বয়সে ঘরটা একটু হাসি খুশিতে ভরে থাকুক। মা, আমরা এখন এদের হাসির পাত্র, কিন্তু খুব শীঘ্রই আমরাও কোনো না কোনো বুদ্ধি বের করব। তখন দেখবে মা, তখন দেখবে। বর্দা, আর কতদিন এভাবে চললে তো আমরা শুধু এই বাড়িতে নয়, পুরো গ্রামে হাসির পাত্র হয়ে থাকবো।
হ্যাঁ রে, মিথিলা আর মায়া দুজনে মিলে আমাদের যে নাজেহাল করছে, তাতে আমাদের মান সম্মান আর কিছুই অবশিষ্ট নেই রে। মাও তো ওদের দলে ভিড়ে গেছে রে, ওদের দলে ভিড়ে গেছে। বর্দা, তুমি কাল বললে না বুদ্ধি বের করবে, কি বুদ্ধি বলো তো? শোন রমেশ, আমি একটা বুদ্ধি ভেবেছি। এমন কিছু করতে হবে যা ওরা চাইলেও বদলে ফেলতে পারবে না। শাড়ি বদলানো যায়, গয়না অদল বদল করা যায় না, কিন্তু শরীরের কোনো অংশ কি রাতারাতি বদলে ফেলা যায় বলতো? শরীরের অংশ? বর্দা, তুমি কি বলতে চাইছো? কি করবে তুমি, খুলে বলো তো। আরে ভয় পাস না, শোন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা একটা কাজ করব। মিথিলা আর মায়ের মধ্যে যে কোনো একজনের চুলের পেছনের দিকে সামান্য কিছুটা কেটে দেব, খুব সামান্য, যাতে চট করে নজরে না আসে, কিন্তু আমরা চাইলে যেন বুঝতে পারি, ঠিক আছে? চুল কেটে দেবে বর্দা? মায়া যদি টের পায় তবে তো একদম দক্ষযজ্ঞ বেঁধে যাবে গো। মেয়েরা তাদের চুল নিয়ে খুব স্পর্শকাতর হয় কিন্তু। আরে বোকা, খুব সামান্য কাটবি, কিচ্ছু বুঝবে না, ব্যাস কেল্লা ফতে, আমাদের আর ভুল হবে না। বাহ বর্দা, তোমার তো মাথায় খুব বুদ্ধি। ওরা আর আমাদের বোকা বানাতে পারবে না, এটাই করতে হবে। ঠিক আছে, তাহলে আজ রাতেই আমরা অভিযানে নামবো। মনে রাখিস, মা যেন টের না পায়। মা জানতে পারলে এখনই ওদের সতর্ক করে দেবে। তুমি নিশ্চিন্তে থাকো গো বর্দা, কেউ জানবে না। এবার দেখা যাবে কারা হাসে আর কারা লজ্জা পায়। রমেশ, সব ঠিক আছে তো? কাঁচিটা ধারালো তো? এমন ভাবে কাটতে হবে যেন ও ঘুমের ঘরে টেরই না পায়। হ্যাঁ বর্দা, কাঁচি ঠিক আছে, কিন্তু আমার হাত কাঁপছে। যদি মায়া জেগে যায়, ও যা চঞ্চল মেয়ে। আরে ভয় পাস না, আমি সাথে আছি। শোন, আমি টর্চের আলোটা খুব মৃদু করে ধরবো, তুই শুধু ওর বিনুনির নিচ থেকে সামান্য 1 ইঞ্চির মতো কেটে দিবি, কেমন? বর্দা দেখো, ওর চুলগুলো কত সুন্দর, আমার খুব মায়া লাগছে গো। তুই কি ভুলে গেলি ওরা আমাদের কিভাবে বোকা বানাচ্ছে? এখন মায়া দেখালে চলবে না রমেশ, এটা আমাদের আত্মসম্মানের ব্যাপার, জলদি কর। বর্দা হয়ে গেছে, দেখো, ঠিক 1 ইঞ্চির মতো কেটে দিয়েছি। এখন আর মায়ার চুল মিথিলা ভাবির চুলের মতো সমান নেই। চমৎকার, কাল সকালে দেখা যাবে ওরা আমাদের কিভাবে বোকা বানায়। আহা, কাল সকালে দেখা যাবে। কি গো, আজ তোমরা এত দেরি করে উঠলে যে? মাঠে যাবে না নাকি কাজ নেই? আচ্ছা বলো তো, আমাদের দুজনের মধ্যে কে মিথিলা আর কে মায়া? হ্যাঁ, আজ যদি ভুল করেন তবে কিন্তু শাস্তি হবে। আমরা ঠিক করেছি, ভুল করলে আজ দুপুরে আপনাদের দুজনকে শুধু তেতো করলা ভাজি দিয়ে ভাত খেতে দেব। বর্দা, শুনছ তো, এরা ভাবছে আমরা সারা জীবন এভাবেই অন্ধ হয়ে থাকব, কিন্তু সে আশায় ঘুরে বালি আমরা এখনই বুঝতে শিখেছি। মিথিলা, মায়া, তোমাদের এই লুকোচুরি খেলা আজ থেকে শেষ। রমেশ, দেখ আমি ঠিক বলছি কি না? কি? আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? আমার দিকে তো ঠিক মতো তাকালেনও না। তাকানোর প্রয়োজন নেই মায়া, আমরা এখন থেকে তোমাদের চিনে ফেলেছি, আর ভুল হবে না। কিন্তু পর্দা চিনলেন কিভাবে সেটা তো বলুন। সে তোমাদের দেখতে দেখতে চিনে ফেলেছি। আমাদেরকে নিয়ে তোমরা সব সময় মজা করবে তা তো হবে না, এখন থেকে আমাদের আর ভুল হবে না। একদম ঠিক বর্দা,
তুমি কি ভেবেছিলে তোমার এই জমজ জাদুর রহস্য আমরা কোনোদিনও ভেদ করতে পারবো না? কিন্তু না, আমরা আর ভুল করব না। তোমাদের খেলা শেষ। কিন্তু তোমরা এত নিশ্চিত হয়ে কিভাবে বুঝতে পারছো সেইটাই তো বুঝলাম না। কাল পর্যন্ত তো আমাদের চিনতেই পারছিলে না, কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে চিনতে পারছো? ওরে সিধু, রমেশ, তোরা শেষ পর্যন্ত চিনতে পারলি। যাক বাবা, বাঁচা গেল। তোদেরকে নিয়ে আমার বৌমার আর মজা করতে পারবে না। মা, এরা আমাদের নাজেহাল করে ছেড়েছিল, আজ আমাদের জয়ের দিন। মিথিলার মায়া, তোমরা এবার পরাজয় স্বীকার করো। ঠিক আছে, আমরা হার মেনে নিচ্ছি। তোমরা সত্যি অনেক বুদ্ধিমান। হ্যাঁ, আপনারা অনেক বুদ্ধিমান। আমরা আমাদের পরাজয় মেনে নিচ্ছি। আপনাদের সাথে আর মজা করব না। আর কোনো ভয় নেই বর্দা, এখন থেকে আমরা আর বোকা হব না। আমাদের ক্যামেরা ধোকা দিতে পারবে না। কি গো পিসি, তোমার ছেলে বউকে নিয়ে খুব হাসি আনন্দে আছো দেখছি। কাকিমা, আগে তো দুই ছেলেকে নিয়ে সংসার ছিল, এখন তো সমস্ত দুই বউকে পেয়ে আমাদের ভুলেই গেছো দেখছি। আমাদের বাড়িতে তো একটু যাও না, সারাদিন খুব আনন্দেই থাকো মনে হয়। হ্যাঁ গো, এসো, বসো তোমরা। আর বলো না, সারাদিন এদের দুষ্টুমি দেখেই আমার দিন চলে যায়। সবাই মিলে কি যে করে। বৌমারা ছেলেদের পেছনে লাগে, আর আমার ছেলেরা বৌমাদের দুষ্টুমি বানচাল করার চেষ্টা করে। এই এক দারুণ হাসির ব্যাপার। হ্যাঁ পিসি, তোমার সংসারটা দেখতে সত্যি খুব ভালো লাগে। সিধু, রমেশ, তোরা এসেছিস বাবা? আয় বস। তোদের তো সব কথাই শুনলাম। তোরা এক অদ্ভুত উপায়ে তোদের স্ত্রীকে চিনতে পেরেছিস, কিন্তু একবার ভেবে দেখেছিস এই যে চুলের চিহ্ন বা শাড়ির রং, এগুলো কি চিরস্থায়ী? কেন মা, আমরা তো বুদ্ধি খাটিয়েই এই সমস্যার সমাধান করেছি। এখন থেকে তো আর আমাদের ভুল হওয়ার কথা নয় মা। হ্যাঁ মা, এখন অন্তত আমাদের আর লজ্জায় পড়তে হবে না। চিহ্নটা আছে বলে আমরা নিশ্চিন্ত মা। শোন বাবা, তোরা যে চিহ্ন দিয়ে আজ মায়াকে চিনলি, সেটা তো কেবল চোখের দেখা। কিন্তু মানুষের পরিচয় কি কেবল তার চুল বা পোশাকই থাকে? মনে কর, মায়ার চুল যখন আরো বড় হয়ে যাবে, তখন তোরা কি আবার পথ হারাবি? মা একদম ঠিক বলেছেন। আমরাও তো আপনাদের সাথে অনেক মজা করেছি, আপনাদের বিভ্রান্ত করেছি, কিন্তু আমরাও বুঝতে পারিনি আমাদের এই রূপের সাদৃশ্য আপনাদের জন্য এতটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসা তো বাইরের কোনো চিহ্ন দিয়ে চলে না রে বাবা। সিধু, তুই যখন মিথিলার সাথে কথা বলিস, তখন কেবল তার চেহারা দেখিস না, তুই দেখবি তার ধৈর্য, তার কথা বলার ছন্দ। আর রমেশ, মায়া যতই চঞ্চল হোক, তার হাসির আড়ালে একটা গভীর মায়া আছে। এই সূক্ষ্ম পার্থক্যগুলোই তোদের হৃদয়ে অনুভব করতে হবে। আমি বুঝতে পারছি মা, আমরা আসলে কেবল বাইরের চেহারায় আটকে ছিলাম। আমাদের মনে রাখা উচিত ছিল যে মিথিলার মায়া দেখতে এক হলেও তাদের দুজনের আত্মা সম্পূর্ণ আলাদা। ঠিক বলেছ বর্দা। মায়ের যে সামান্য রাগ বা অভিমান করার ভঙ্গি, সেটা তো মিথিলা ভাবির নেই। আমরা যদি মন দিয়ে ওদের বোঝাতে চেষ্টা করতাম, তবেই চুল কাটার মতো অদ্ভুত কাজ আমাদের করতে হতো না। মায়া, আমাকে ক্ষমা করে দিও। তোমার সুন্দর চুল কাটা আমার উচিত হয়নি, ক্ষমা করে দিও। থাক, আর লজ্জা পেতে হবে না। আমি বরং এই ভেবেই খুশি যে এই ঘটনার মাধ্যমে আমাদের সবার ভুল ভেঙেছে, আর আজ থেকেও আমরা আপনাদের সাথে কখনোই এমন মজা করব না। মনে রাখিস বাবা, মনের মিল থাকলে চেহারায় কখনোই আটকায় না। যতই এক চেহারা হোক, নিজের মানুষকে ঠিক চেনা যায়। ভালোবাসা কোনো চিহ্ন খোঁজে না, তা শুধু অনুভব করেই জানতে হয়। আজ আমরা এক মস্ত বড় শিক্ষা পেলাম মা।
এখন থেকে আমাদের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস আর হৃদয়ের টান, বাইরের কোনো কৃত্রিম চিহ্ন নয়। আমরা দুই বোন মিলেই ঘরকে এমন ভালোবাসায় ভরিয়ে দেব যে চেহারার মিল আর কখনো বিভ্রাট হতে পারবে না। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।